আজকের পর্বে নবম শ্রেণীর পাঠ্য সৈয়দ মুজতবা আলীর লেখা নব সৃষ্টি প্রবন্ধ জাতীয় রচনাটির যতটুকুনি অংশ টেক্সট পোর্শন প্রশ্ন উত্তর সহযোগে আলোচনা হয়েছিল, দেখো তার পরের অংশ থেকে প্রশ্ন উত্তর সহযোগে আলোচনা করা হচ্ছে। তো তোমরা মূলত দেখতে পাচ্ছ যে এই প্রবন্ধ জাতীয় রচনাটির বিষয়বস্তু কিন্তু শুধুমাত্র তথ্য উপস্থাপনের জন্যই রয়েছে। এখানে আমরা প্রবন্ধ জাতীয় রচনার মধ্যে কোনো ধারাবাহিক কাহিনী বা গল্প পাবো না, কিন্তু আমরা যদি মনে করি এই তথ্যই আমাদের কাছে কাহিনী বা গল্প, তাহলে কিন্তু খুব সহজে আমরা এর বিষয়বস্তুটাকে রপ্ত করতে পারব। চলো তাহলে দেখি আমরা টেক্সট পোর্শনে পরের অংশ থেকে প্রশ্ন উত্তর সহ আলোচনা। আজকে তোমাদের টেক্সট পোর্শনের ওপর থেকে মোট 6টি প্রশ্ন দেয়া হয়েছে। তোমরা কপিতে আগে প্রশ্নগুলি তুলে নাও, তাহলে উত্তর বুঝতে সুবিধে হবে। এর আগের পর্বে তোমাদের কাছে এতটা টেক্সট পোর্শন প্রশ্ন উত্তর সহ আলোচনা হয়েছিল। আজকে দেখো তার পরের অংশ থেকে আমরা দেখে নেব কোথায় কি ছোট বড় প্রশ্ন রয়েছে। এ স্থলে আর একটি কথা বলে রাখা ভালো, রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে। তাহলে এখানে মূলত এই প্রবন্ধে আমরা দেখছিলাম যে বাংলা ভাষার মধ্যে যে বিভিন্ন ধরনের ভাষার সংযোজনা ঠিক এর আগের পোর্শনে আমরা পেয়েছিলাম, কবি সাহিত্যিকেরা ব্যবহার করেছেন। তা এখানে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী আর একটা বিষয় উপস্থাপন করছেন যে কোনো একটি রচনার বিষয়বস্তু কী তার উপর নির্ভর করছে সেই রচনাটির ভাষা কেমন হবে। এই বিষয়টা বা এই প্রসঙ্গেই কিন্তু এই ধরনের মন্তব্যের উপস্থাপন। আজকে তোমাদের প্রথম প্রশ্ন 5-এর দাগে দেয়া হয়েছে এই লাইনটি ধরে। প্রশ্ন করা হয়েছে কোন প্রসঙ্গে প্রাবন্ধিকের এই ধরনের মন্তব্যের উপস্থাপনা। তাহলে কোন প্রসঙ্গে? না, রচনার ভাষা কেমন হবে তা বিষয়বস্তুর উপর নির্ভর করছে, এই প্রসঙ্গটাই এখানে উপস্থাপন করতে চাইছেন। এবং এই প্রসঙ্গে এখানে প্রাবন্ধিক দেখো 4টে দৃষ্টান্ত দিয়েছেন। শঙ্কর দর্শনের কথা বলছেন প্রথমে। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই। তারপরে একটা মোগলাই রেস্তোরাঁর বর্ণনার কথা বলছেন। পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতুম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। আসলে হুতুম প্যাঁচার নকশা রচনাতে আমরা দেখব অনেক আরবি শব্দের সংযোজনা রয়েছে, আর মোগলাই রেস্তোরাঁর বর্ণনার ভাষাও কিন্তু সেই রূপ হবে। এছাড়া দেখো আরও দৃষ্টান্ত দিচ্ছেন, বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক, তাতে আছে গাম্ভীর্য, আর বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে আছে চটুলতা। তাহলে বিষয়বস্তু অনুযায়ী রচনার ভাষা উঠে আসবে, এটাই এখানে মূলত প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তুলে ধরতে চাইছেন। এর পরের অংশ দেখো, বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফার্সি এবং ইংরেজি প্রধান। তাহলে এই লাইনটা একটা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 1 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে প্রধান কোনগুলি? লাইনটা তুলে হতে পারে বা এমনি প্রশ্ন হতে পারে। তাহলে কি বলবে? না, লাইন ধরেই বলতে হবে আরবি, ফার্সি, ইংরেজি। তারপরে লাইন দেখো, সংস্কৃত শব্দ বিদেশি নয় এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ধরো এই লাইনটা ধরেও তোমাদের 1 নম্বরের প্রশ্ন থাকলো যে কোন ভাষার শব্দগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বা কেন? কোন ভাষা? না, পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ এই ভাষার শব্দ নিয়ে এখানে দুশ্চিন্তা করার কারণ নেই বলে প্রাবন্ধিক বলেছেন। কেননা আমাদের বাংলা ভাষায় এই সমস্ত ভাষার শব্দ খুবই কম। তারপরের প্যারায় দেখো, বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন সেই ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আমরা আমাদের বাংলা সবসময় যে অনুশীলন করি তা নয়, বাংলা আমাদের মাতৃভাষা, কিন্তু যখন আমাদের এই বাংলা থেকে কেউ অন্য স্থানে যাচ্ছে কর্মোপলক্ষে বা বেড়াতে যাচ্ছে, তখন বেড়াতে গেলে আমাদের সেখানে ভাষার অনবরত চর্চার কোনো প্রসঙ্গ আসে না। কেউ ব্যবসা সূত্রে, কর্মসূত্রে বাইরে কোথাও প্রাদেশিক ভাষার সংলগ্ন হয়ে থাকুক বা বিদেশি ভাষার সংলগ্ন হয়ে থাকুক, তখন তো তার ভাষার মধ্যে তাকে সেই ভাষাটা রপ্ত করতেই হবে স্বাভাবিকভাবে, সেখানে কাজ চালানোর জন্য কিছুটা হলেও রপ্ত করতে হয়। তখন দেখা যায় যে এই ক্রমাগত এরকম ধরনের ব্যবহারের মধ্য দিয়েই আমাদের বাংলা ভাষায় অন্য ভাষার শব্দের অনুপ্রবেশ ঘটে। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে।
এখনও আছে বলে বিস্তর ঢুকছে, অল্প বিস্তর ঢুকছে, যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি। স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। আজকে তোমাদের 6 নম্বর প্রশ্ন দেয়া হয়েছে, সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। প্রশ্ন করা হচ্ছে এখানে কোন ভাষার কথা বলা হয়েছে। তাহলে কোন ভাষা বলতে এখানে নির্দিষ্ট ভাষার নাম নেই। তাহলে বাংলা ভিন্ন যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন, সেই ভাষা থেকেই শব্দ আমাদের বাংলায় অনুপ্রবেশ করবে। এখানে সেই বাংলা ভিন্ন অন্য চর্চিত ভাষার কথাই প্রাবন্ধিক তুলে ধরেছে, সেটা যে কোনো ভাষা হতে পারে। এরপরে বলা হচ্ছে প্রশ্নে, সেই ভাষার শব্দ বাংলাতে প্রবেশ করার প্রসঙ্গটা বা কী। তাহলে সেই প্রসঙ্গটা কি না, সংস্কৃত শব্দের চর্চার কথা এখানে বলা হচ্ছে। মূলত এবার প্রাবন্ধিক তুলে ধরছেন সংস্কৃত এক সময় খুব আমাদের চর্চার মধ্যে ছিল বলে বাংলায় সংস্কৃত ভাষা থেকে অনেক শব্দ ঢুকেছে এবং অল্প বিস্তর এখনও এই ভাষার শব্দ বাংলায় অনুপ্রবেশ করছে। বা আমরা আশা রাখছি, এখানে প্রাবন্ধিকের কথা অনুসারেই আমরা বলতে পারি যে আমরাও আশা রাখছি যে এর পরেও আমাদের বাংলা ভাষায় সংস্কৃতের ভাষা থেকে শব্দের সংযোজন হতেই থাকবে। কেননা আমরা দেখি স্কুল কলেজগুলোতে সংস্কৃতের চর্চা আমরা এখনও পর্যন্ত বন্ধ করিনি। কেন না, আমাদের বাংলা ভাষার এক অন্যতম প্রধান অংশ হচ্ছে সংস্কৃত ভাষা বা সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ। তাই সংস্কৃত চর্চা যদি আমরা কোনোভাবে বন্ধ করে দিই, তাহলে আমাদের বাংলা ভাষা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হবে। এখানে আমরা বলতে মূলত বোঝানো হচ্ছে আমাদের বাংলা ভাষা। আজকে তোমাদের 7 নম্বরের প্রশ্ন দেয়া হয়েছে এই লাইনটি ধরে, আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। প্রশ্নে বলা হচ্ছে প্রাবন্ধিক কোন প্রসঙ্গে এ ধরনের মন্তব্য করেছেন। তাহলে এই পুরো অংশটাই উত্তর। এই প্যারাটা আমরা দেখতে পাচ্ছি যে সংস্কৃতের চর্চা এক সময় ছিল, তাও আসছে এবং চর্চা আমাদের এখনও পর্যন্ত বহাল আছে। তাই আর এই বহালটা রাখা হয়েছে মূলত আমাদের বাংলার সমৃদ্ধির জন্যই। সংস্কৃত থেকে আমরা আমাদের বাংলা ভাষাকে কখনোই কোনোভাবে বঞ্চিত করতে পারি না, কেননা আমাদের বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকেই সৃষ্ট বা জাত। এর পরের অংশ দেখো, ইংরেজির বেলাতেও তাই। বিশেষ করে দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞান শব্দ আমরা চাই। রেলের ইঞ্জিন কী করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানিনি। তাই এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মনের মধ্যে নেই। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি। তাহলে এই প্যারাটায় মূলত প্রাবন্ধিক কী বোঝাতে চাইছেন যে ইংরেজির বেলাতেও তাই। ইংরেজির বেলাতে কি না, সংস্কৃত থেকে যেহেতু আমাদের বাংলা ভাষা জাত বা আমাদের বাংলা ভাষার অন্যতম প্রধান একটা অংশ সংস্কৃত ভাষার শব্দ, তাই সংস্কৃতের চর্চা যেমন বন্ধ করা যাবে না, তেমনি ইংরেজির চর্চাও বন্ধ করা যাবে না। সংস্কৃতের চর্চা যেমন আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে বহাল রয়েছে, তেমনি ইংরেজি ভাষার চর্চাটাও আমাদের বাংলা ভাষায় চালিয়ে যেতে হবে। এবারে এর পিছনে প্রাবন্ধিক কী কারণ তুলে ধরছেন আমরা দেখব যে আজকে মূলত তোমাদের কাছে 8 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে এই লাইনটি ধরে। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি। প্রশ্ন দেওয়া হয়েছে ইংরেজি ভাষা সম্পর্কে কেন এই ধরনের মন্তব্য করা হয়েছে বা কেন প্রাবন্ধিক এ ধরনের মন্তব্য করেছেন। প্রাবন্ধিক বোঝাতে চাইছেন যে দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যার ইত্যাদির জ্ঞানের জন্য যেমন, তেমনি বিজ্ঞানের বিভিন্ন শব্দের প্রয়োজনের জন্য আমাদের ইংরেজির চর্চা চালিয়ে যেতে হবে। প্রাবন্ধিক একটি দৃষ্টান্তস্বরূপ তুলে ধরছেন যে ইঞ্জিন কিভাবে চালাতে হয় সে বিষয়ে কোনো বাংলাতে বই নেই। এই ধরনের টেকনিক্যাল শব্দের প্রয়োজন হলে বা প্রযুক্তিগত কোনো বিষয় আমাদের জানতে গেলে ইংরেজিতে লেখা বই থেকেই তথ্য আমাদের সংগ্রহ করতে হবে। আর এটা আমরা এখনও পর্যন্ত সুস্পষ্টভাবে ধারণা করে উঠতে পারছি না যে এই প্রয়োজনটা আমাদের একটা কত বড় জায়গা জুড়ে রয়েছে, যেটা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। তাই প্রাবন্ধিক মনে করেছেন যে ইংরেজি চর্চা বন্ধ করার সময় আমাদের এখন আসেনি। আচ্ছা, এর পরের অংশ দেখব, চলো।
পরের পাতায় রয়েছে, এখানে বলা হচ্ছে মূলত একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। তাহলে এখানে একটা ছোট প্রশ্ন হতে পারে, এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না, এখানে কোন দুই ভাষার কথা বলা হয়েছে? তাহলে আমাদের মাথায় রাখতে হবে এখানে আরবি ফার্সি শব্দের কথা বলা হচ্ছে, ভাষার শব্দের কথা বলা হচ্ছে। এরপর দেখো, পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাবো করছে। পূর্ব বাংলাতেও এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না। এবং শেষ কথা, আরব ইরানের অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তারও কোনো সম্ভাবনা নেই, এটা প্রাবন্ধিক তুলে ধরছেন। আজকে তোমাদের 8 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, 8 নম্বর নয়, তোমাদের আজকে মূলত দেওয়া হয়েছে 9 নম্বর প্রশ্ন। এই লাইনটি ধরে, এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। যদি ছোট প্রশ্ন হয় কোন দুই ভাষা শুধু বলতে পারে। এবারে ওর সঙ্গে ধরো সংযুক্ত করা হলো, কেনই বা সেই দুই ভাষা থেকে নতুন শব্দ আর বাংলাতে আমদানি হবে না বলে প্রাবন্ধিক বলেছেন। কেননা আমরা দেখতে পাচ্ছি যে আরবি ফার্সি ভাষার চর্চা আর আমাদের বাংলায় নেই। পূর্ব বাংলাতেও তরুণ সম্প্রদায়রা কোনোভাবে আরবি ফার্সি ভাষার প্রতি কোনোভাবেই কৌতূহল তারা প্রকাশ করে না। তাই এই দুই ভাষা আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে প্রায় অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়েছে। এবং প্রাবন্ধিক আরও একটি বিষয় এখানে উপস্থাপন করছেন যে অদূর ভবিষ্যতে হয়তো হঠাৎ করে দেখা যাবে আরব ইরানে জ্ঞান বিজ্ঞানের একটা বিশাল চর্চা সংগঠিত হয়েছে যেটা আমাদের বাংলাকে প্রভাবিত করছে, এরকম কোনো সম্ভাবনা আরব ইরানের ক্ষেত্রে নেই বলে প্রাবন্ধিক তুলে ধরেছেন। তাই এই দুটি ভাষা প্রসঙ্গে আরবি ফার্সি সম্পর্কে এ ধরনের মন্তব্য এখানে তুলে ধরছেন। আচ্ছা, এরপরের প্যারাটি দেখো, আজকের মূলত এর পরের প্যারা পর্যন্তই তোমাদের কাছে প্রশ্ন উত্তর আলোচনা হচ্ছে। কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখো, আজকে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে 10 নম্বরে এই লাইনটি ধরে, তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা আগে প্যারাটা পড়ি। এবং দ্বিতীয়ত, কোনো লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করছেন। এটা একটা দিক। আরও একটা দিক কি না, কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়। তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসেই বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। ব্যাপারটা এখানে কি বলা হচ্ছে মূলত না, এখানে প্রাবন্ধিক বোঝাতে চাইছেন যে ধরো আরবি ফার্সি ভাষার ক্ষেত্রে আমরা এর আগে যে বিষয়টা দেখলাম, এই ভাষার আর চর্চা নেই, কিন্তু এই ভাষা থেকে আগত অসংখ্য শব্দ আমাদের বাংলা ভাষায় রয়েছে। দেখা যাবে যে আমাদের নতুন কোনো শব্দের প্রয়োজন হয়েছে, তখন কোনো বিদেশি শব্দ বাইরের থেকে শব্দ আমদানি না করে কবি সাহিত্যিকরা মূলত এটা করে থাকবেন, বা যারা ভাষা নিয়ে চর্চা করে থাকেন তারা দেখবেন যে চণ্ডী থেকে, অর্থাৎ চণ্ডী মঙ্গল বলো বা আমাদের বাংলা সাহিত্যের যেটা মধ্যযুগ, সেই মধ্যযুগের সূচনা থেকে একদম হুতুম পর্যন্ত, অর্থাৎ হুতুম পেঁচার নকশা যে সময় পর্যন্ত লেখা হয়েছে, এর মধ্যবর্তী সময় যত বাংলা সাহিত্যের অবদান রয়েছে সেই সমস্ত কিছুর মধ্যে দেখা যাবে অনেক আরবি ফার্সি শব্দের ব্যবহার রয়েছে। দেখা গেছে সেখান থেকে কিছু নতুন শব্দ যেটা প্রয়োজন ছিল সেখান থেকে শব্দ আহরণ করা হয়েছে, বা আরও একভাবে আমাদের বাংলা ভাষায় সেই আরবি ফার্সি শব্দগুলো বহাল থাকতে পারে, যে এই ধরনের যে কারোর প্রয়োজন হলে খুঁজে বের করাটা খুব মুশকিল ছিল। কিন্তু বর্তমানকালে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা
পিএইচডি করছে, অর্থাৎ তারা ভাষা নিয়ে কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করছে বাংলা সাহিত্যের, তখন তাদের বাংলা সাহিত্যের যেটা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, যে এই বিভাজনগুলো রয়েছে, তারা যে বিষয়টা নিয়ে, হয়তো মধ্যযুগের কোনো একটা বিষয় নিয়ে তারা গবেষণা করছে, সেখানে তাদেরকে নির্দেশ দেওয়া হয় সেই সমস্ত ছাত্রছাত্রীকে যে ওই সময় পর্ব এবং তার পূর্ববর্তী ও তার পরবর্তী সময় পর্বে সমস্ত বাংলা তাদের পড়তে হবে। কী বিষয়বস্তু, কী ধরনের ভাষা তখন ব্যবহৃত হতো, সবটাই তাদের জানতে হবে, জেনে তারপরে তারা তাদের গবেষণার কাজটা করতে পারবে। ফলে কি হচ্ছে, এই সমস্ত গবেষণা করা ছাত্রছাত্রীদের মারফত কিন্তু সেই আরবি ফার্সি শব্দ, যে শব্দগুলো হয়তো আমাদের বাংলা ভাষায় অচলিত ছিল, কিন্তু সেগুলোর অর্থ তারা অনায়াসেই বুঝতে পারছেন পড়ে, তাই সেই শব্দগুলো আবার নতুন করে আমাদের বাংলা ভাষায় ব্যবহার হতে আরম্ভ করবে, ব্যবহৃত হবে। ফলে সেই শব্দগুলো, আরবি ফার্সি শব্দগুলো নতুন করে আমাদের বাংলা ভাষায় আবার মেয়াদ পাবে বলে প্রাবন্ধিক তুলে ধরেছেন। তাহলে এভাবেই আমরা এই দুটি ভাষার শব্দ প্রসঙ্গে, যে কিভাবে এই দুটি ভাষার শব্দ নতুন করে বাংলা ভাষায় বহাল থাকবে, সেটা এখানে প্রাবন্ধিক দুটো দিক দিয়ে তুলে ধরেছেন। তাহলে আজ তোমাদের এই পর্যন্তই প্রশ্ন উত্তর সহ আলোচনা হলো।